হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন ফুলকি রেগে জিয়াকে বলল, "এত বড় মিথ্যে বলতে তোমার লজ্জা করলো না?" বলে জিয়ার গলা চেপে ধরতে লাগলো। সবাই দৌড়ে এলো। কোর্টের ভিতরে এসব কাহিনী শুরু করছে। রোহিতের মা এসে তাকে ছাড়িয়ে আনলো। রোহিত ফুলকি বলে চিল্লিয়ে ওঠে, সাথে সাথে ফুলকি থেমে যায়। ফুলকি কাঠগড়ায় থেকে নিচে নেমে বলল, হুজুর ও মিথ্যে কথা বলছে, আপনি বিশ্বাস করুন ও মিথ্যে বলছে। আপনি তো স্যারকে জিজ্ঞেস করতে পারেন, সেই তো জানে সত্যি। জিয়া তাহা মিথ্যে কথা বলছে। ফুলকিকে রোহিতের মা টেনে টেনে নিয়ে গেল। কি করছিস তুই ফুলকি, চুপ কর। ফুলকির ননদ বলল, ধর্মমাতা, আমি আমার সাক্ষী হয়ে ক্ষমা চাচ্ছি। ওর বয়সটা কম, কি বলতে কি বলে ফেলেছে মাফ করে দেন। আমি মহামান্য আদালতের কাছে ফুলকি দাসের বেয়াদবির মাপ করার মার্জনা করলাম। তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। জজ বলল, সাক্ষী ফুলকি দাস অল্প বয়সী হওয়ার কারণে তার এই আচরণ আদালত একবারের জন্য ক্ষমা করেছে। এরপর যদি এমন আচরণ করা হয় তো তাকে জরিমানা দিতে হবে, আর কোর্টে প্রবেশ নিষিদ্ধ। ধন্যবাদ ওনারা। অপরপক্ষে উকিল বলে, কি কাণ্ড দেখুন, ঠিকমতো বয়ানটা শুনতে গেল না। সাক্ষী যদি এই হাল হয়, কোচ কেমন হতে পারে সেটা ভাবুন। আমি জিয়া ব্যানার্জির কোচ প্রতীকবাবুকে কাঠগড়ায় চাই, অনুমতি দেওয়া হোক। জজ সাহেব অনুমতি দিল। সাক্ষী প্রতীক বসুকে কাঠগড়ায় রাখা হচ্ছে। প্রতীক বসু কাঠগড়ায় আসছে। ফুলকি তার শাশুড়িকে বলছে, মা আমি শান্ত হতে পারছি না, সবাই মিলে স্যারকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি কিছুই করতে পারছি না। প্রতীকবাবু, আপনি জিয়া ব্যানার্জিকে কত বছর কোচিং করাচ্ছেন? জিয়ার উকিল জিজ্ঞাসা করল। প্রতীক, এই তো বছর কয়েক হচ্ছে। মহামান্য আদালতের কাছে বিষয়টা খুলে বলুন তো প্রতীকবাবু। ধর্মবতা, জিয়া ব্যানার্জি একজন অত্যন্ত ট্যালেন্টেড পার্সন। ও খুব ফোকাস, ওর একমাত্র লক্ষণ বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতা। ও সেই কারণে আমাকে বলেছিল রোহিতবাবু থেকে বক্সিংয়ের নতুন টেকনিক শিখ। আমি কোনো রকম আপত্তি জানাইনি, কিন্তু রোহিতবাবু যে জিয়ার সাথে এরকম করবে সেটা কোনোদিন ভাবিনি। রোহিত লজ্জা মাথা নিচু করে আছে। ফুলকি বলল, স্যার আমি আপনাকে ছাড়িয়ে নিই, আপনি ভেঙে পড়লে আমি সহ্য করতে পারবো না, আমার তো চান্তিকটা শূন্য হয়ে যায়। ফুলকি মনে মনে ভাবতে লাগল। নেক্সট সাক্ষী। আমি দেখছিলাম রোহিত স্যার নিজে জিয়ার নাম্বার চেয়েছিল। আগে আপনি আসতে পারেন। পয়েন্ট টু বি নোট মিলন, রোহিত রায় চৌধুরী নিজেই জিয়ার নাম্বার নিয়েছিল, তবে তার উদ্দেশ্য কী ছিল? তার মানে জিয়া ব্যানার্জি মিথ্যে কথা বলেনি। ফুলকি ভাবছে, শতরূপা মিথ্যে বলছে, বাসন্তী কোথায় কে জানে। আমি এবার আমার পরের সাক্ষী শালিনী মিত্রকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। শালিনী কাঠগড়ায় আসলো। ধর্মমতা, আমার কাছে কেসটা যেভাবে এসেছিল আমি সেভাবেই ডিল করেছি, বাকিটা তো আদালত করবে। আমি বিশ্বাস করি রোহিত পাল্টে গেছে, এরকম ইন্টেনশন ওর মধ্যে কখনোই ছিল না। মাথা গরম ছিল। আমি বলবো যে রোহিতের অতীতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। আশা করি সকলেই সেই দিকটা মাথায় রাখবেন। রোহিত মনে মনে ভাবলো, আমার অতীতের কথাটা এতক্ষণে উঠেনি কেন, সেটাই তো ভাবছিলাম। যাক, ভালো হলো উঠেছে। ফুলকি বলল, দেখলে তো দিদিভাই, শালিনী ম্যাডাম কীভাবে স্যারের অতীত জীবনটাকে টেনে আনলো সবার সামনে। এবার তো স্যার অতীত নিয়ে টানাটানি হবে। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আদালত আপনার বক্তব্য শুনছে, সেভাবেই হবে। রুদ্র মনে মনে ভাবল, শালিনীর জবাব নেই, কায়দা করে আদালতে ঠিকই কথাটা তুলে দিয়েছে। অভিযুক্ত রোহিত রায়চৌধুরী জামিন সিদ্ধান্ত নেওয়ার আগে আদালত তার অতীত সব জানতে চাইছে। রোহিত বলল, এই বিষয়ে আমি নিজে কথা বলতে চাই। ধর্মবতা, অতীতে আমার যেমন বক্সার হিসেবে সুনাম আছে, তেমন ডার্ক টেস্ট পজিটিভ আসার রিপোর্টও রয়েছে। এই জন্য আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেমও রয়েছে। ভানু বলল, দাবাই এভাবে বয়ান দিস না, তুই আদালতে আছিস। রোহিত বলল, না না থানো, এভাবে লড়াই করলে লাভ নেই। কী হবে? সবাই ডিসাইড করে ফেলেছে আমি অপরাধী। আমি জিয়া ব্যানার্জিকে টাচও করিনি, সেটা কেউ বিশ্বাস করবে না। ধর্মবতা, জিয়া ব্যানার্জি আমাকে বলেছে যে ওর নাকি সকালে ট্রেনিংয়ের পর ঘুম পায়, ঘুম থেকে উঠতে পারেনি, সেজন্য আফটারনুনে ভেরিফিকেশনটা মিস হয়ে যায়। আমি যেন ওকে 11টার সময় কল দিয়ে জাগিয়ে ওকে কল দিতে বলেছিল সে নিজে। তাই আমি ঘটনার দিন 11টার সময় ওর কথা
ওকে কল দিয়েছিলাম। তার আগের দিন স্টোর রুমে ওর রিকোয়েস্টে ওর নাম্বার নিয়েছিলাম। তখন শতরূপা দেখেছিল আমাকে সেখানে, এবং ঘটনার দিন সকালে আমি বাড়িতে ফোন করেছিলাম। আমার তখন ফুলকির সাথে কথা হচ্ছিল না, ওর উপর প্রচণ্ড রাগ ছিল। তার বিষয়ে কথা বলতে বাড়িতে ফোন দিয়েছিলাম। তখন আমার সামনে দিয়ে একজন স্টাফ বলতে বলতে গেল ফুলকি নাকি অসুস্থ হয়ে গেছে, ওর অসুস্থতায় ওকে মেডিকেলে নিয়ে যেতে হবে, ফুলকির প্রবলেম আছে, ওর শ্বাসকষ্ট হয়। তাই আমি কোনো চিন্তা না করে চেঞ্জিং রুমের সামনে চলে যাই। কিন্তু এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে আমার কথার? জিয়া ব্যানার্জি আমার উপরে যে অভিযোগটা দিয়েছে তার কোনো প্রমাণ নেই। আমার কথা বিশ্বাস করছে না, আমাকে কেউ বিশ্বাস করবে না। আরে অতীতে তো আমার সাথে সেম সিচুয়েশন হয়েছিল। প্রমাণ করতে পেরেছি আমি নির্দোষ। যাদের কোনো সাক্ষী নেই, যাদের কোনো সত্যের প্রমাণ নেই, সেটার কোনো দামও নেই। চমৎকার ডায়লগ দিলেন উনি। জিয়ার উকিল বলল, ওনার ড্রাগ নিয়ে তার দাদা বাধা দিতে গেলে তখন তার দাদার মৃত্যু হয়। ধর্মমাতা যে আবেগপ্রবণ বক্তব্য রোহিত রায়চৌধুরী দিলেন, তাহলে যদি রায় দিতে হয় ওনার অতীতে সত্য ঘটনা ভিত্তিতে দিতে হয়, তাহলে কি হতে পারে ধর্মবতা? এই রোহিত রায়চৌধুরী হতে পারে একজন খুনি, একজন মরেস্ট। এরকম একজন মানুষকে জামিন দেওয়ার মানে সামাজিক ঝুঁকি নেওয়া। তাই যতদিন মামলা কোনো কিছু হচ্ছে না ততদিন অপরাধীকে হাজতে রাখা হোক, জামিনের প্রশ্নই ওঠে না। ধর্মবতা আমার লর্নার ফ্রেন্ড, তিনি একতরফা বিচারের কথা বলছেন। অতীত ইতিহাস তো ঘটনা, বর্তমানে আমার মক্কেল একজন দায়িত্বশীল ব্যবসায়ী, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এবং কি জিয়া ব্যানার্জির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তাহলে কেন নাম মঞ্জুর হবে? অর্ডার অর্ডার। দুই পক্ষে জবাব শুনে আদালত রোহিত রায়চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে। অবাধ্যতাকে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ অভিযুক্ত রোহিত রায়চৌধুরীকে নির্দেশ প্রমাণ করার জন্য নির্দেশ দিচ্ছে এই আদালত। অর্ডার অর্ডার। দুই পক্ষের জবাব শুনে আদালত রোহিত রায়চৌধুরীর জামিন নামঞ্জুর করছে। অবাধ্যতাকে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। উপযোগ্য সাক্ষ্য প্রমাণ সহ অভিযুক্ত রোহিত রায়চৌধুরীকে নির্দেশ প্রমাণ করার জন্য নির্দেশ দিচ্ছে এই আদালত। একদম ঘাবড়াবে না রোহিত, আমরা আছি, রোহিতের মা বলল। ফুলকি জিয়াকে ডাক দিলে জিয়া ভয়ে পিছিয়ে যায়। ফুলকি বলল, চিন্তা করো না, গায়ে হাত তুলবো না, তবে তুমি যে স্যারের নামে মিথ্যে অভিযোগ করলে সেটা মিথ্যে, তা আমি প্রমাণ করে দিই, কেউ আটকাতে পারবে না। জিয়ার উকিল বলল, হ্যাঁ জিয়া, কোনো কথা না, বাহিরে চলো, আমরা পরে দেখে নেব। শালিনী নেকা কান্না শুরু করলো রোহিতের সামনে। কি বলতাম রোহিত, আমার তো রেসপন্সিবিলিটি আছে, তাই না? কিছু একটা তো বয়ান দিতেই হতো, আমাদের মতো আমরাই বয়ান দিয়ে দিয়েছি। রোহিত বলল, আমার মতো একজন জঘন্য অপরাধীর পাশে দাঁড়ানোর চেষ্টা করো না তুমি। আমার মতো লুজারের পাশে দাঁড়ানো কোনো মানে হয় না। মা, তুমি ভেঙে পড়ো না। জানো দিদি, মাকে দেখে রাখবি, আর ফুলকিকেও দেখে রাখিস, ও যেন অস্থির না হয়ে ওঠে, ওর যেন কেরিয়ারটা নষ্ট না হয়। চলো অংশুদা, বলে রোহিত চলে যেতে, দাদা ভাই আমাকে নিয়ে চলো না, তার বদলে তারের হাজতে থাকতে পারবে না, আমি যাব। ফুলকি প্লিজ, তুমি একটু শান্ত হও, এমন কিছু করো না যেন বিপদ আরও বাড়ে। অংশুদা বলল, নিজেকে সামলাও ফুলকি। স্যার, আমি ঠিক ব্যবস্থা করবো, আপনাকে কষ্ট পেতে দেবো না। রোহিত এগিয়ে এসে ফুলকির মাথায় হাত রেখে বলল, আমি জানি তো ফুলকি, তুমি বারবারই আমার পাশে থাকবে, তুমি আমাকে কোনোদিনও কষ্ট পেতে দেবে না, কিন্তু তোমাকে তো তোমার নিজেরটা দেখতে হবে, তাই না? আমি চাই তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো। মনে রেখো, তোমার স্বপ্ন কিন্তু আমার স্বপ্ন, সেটা পূরণ করতে হবে। চলো অংশু। শালিনী রুদ্রকে বলল, এখানে বেশি কথা বলছি না, তবে জমির কাগজপত্রগুলো তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা, আমার পক্ষে বেশি অপেক্ষা করা সম্ভব না। রোহিতের সব কিছুই করলাম, এখন কাগজপত্র সব দিয়ে দিই, মনে থাকে যেন। রুদ্র বলল, মতলব মতলব, এক পাও এগোয় না, সবাই শুধু মতলবের। রোহিতের সাজাই হলো না, তার আগে জমির কাগজ নিয়ে লাফালাফি। ধানু বলল, শালিনীদির বয়ানটা জজ সাহেব মুখটা বদলে দিল, বয়ানটা ঠিক লাগলো না আমার। ধানু দিদি, শালিনী ম্যাম তো ওইরকমই, উনি যে স্যারকে একটু ভালোবাসে না তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ছাড়ো ওনার কথা, আগে স্যারকে ফিরিয়ে আনি, তারপর দেখছি।
দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।